আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি আসিফ স্যার আছি আপনাদের সাথে এবং আজকে আমরা পড়ব ফিন্যান্স ও ব্যাংকিং প্রথম অধ্যায়। তো প্রথম অধ্যায়ের ইউনিট 1 অর্থাৎ প্রথম অধ্যায়ের ইউনিট 1-এ আছে অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন। তো বেসিক্যালি আমরা আগে জানি এই অর্থায়ন জিনিসটা কি। অর্থায়ন হচ্ছে গিয়ে আমরা কোনো ব্যবসা করার জন্য যে মূলধনের প্রয়োজন হয় সেই মূলধন আমরা কোত্থেকে জোগাড় করব এবং তা কোথায় কোথায় কোন কোন খাতে বিনিয়োগ করব, এই সমস্ত বিষয়গুলো নিয়ে হচ্ছে আসলে অর্থায়ন। আমরা দেখি এদিকে কি আছে, যে অর্থায়নের আওতা বা পরিধি হচ্ছে কি ব্যাপক বা বিস্তৃত। আমাদের দৈনন্দিন জীবনে যেমন ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক তথা সার্বিক কর্মকাণ্ডের আমাদের সাধারণত লেনদেন অপরিহার্য। অর্থ ছাড়া যেমন দৈনন্দিন জীবনের অর্থনৈতিক কথাবার্তা চিন্তাই করা যায় না। ব্যবসায় প্রতিষ্ঠানের অন্যতম মূল লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন ও সম্পদ সর্বাধিকরণ। আর সেই লক্ষ্য অর্জনের জন্য ব্যবসায় প্রতিষ্ঠানকে সর্বনিম্ন ব্যয়ে তহবিল সংগ্রহ এবং বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিচার বিশ্লেষণের মাধ্যমে সর্বোত্তম প্রকল্পে সংগৃহীত তহবিল বিনিয়োগ করতে হবে। আমরা দেখি এই পাঠ 1.1 অর্থায়নের ধারণা ও সংজ্ঞা শ্রেণীবিভাগ। আজকে আমরা এই পুরোটা টপিক আলোচনা করব, এই পাঠের উদ্দেশ্য এবং এই পাঠ শেষে আমরা কি কি জানব, অর্থায়নের ধারণা সম্পর্কে জানতে পারবো, সংজ্ঞা বর্ণনা করতে পারবো এবং অর্থায়নের শ্রেণী বিভাগগুলো আমরা বিশ্লেষণ করতে পারবো। তো দেখা যাক এখানে কি লেখা আছে। অর্থায়ন অর্থনীতির একটি শাখা যার কাজ হলো সম্পদ সংগ্রহ, তহবিল ব্যবস্থাপনা। অর্থাৎ অর্থায়ন হচ্ছে অর্থনীতির একটি শাখা যেখানে তহবিল ব্যবস্থাপনা করা হয়। অর্থাৎ আমরা অর্থ কিভাবে সংগ্রহ করব, অর্থ কিভাবে বন্টন করব এবং অর্থ কোন কোন খাতে বিনিয়োগ করব, এ সংক্রান্ত বিষয়গুলো। অর্থাৎ সহজভাবে বলা যায় অর্থায়ন অর্থ ও আর্থিক বাজার সম্পর্কিত বিষয় নিয়ে কাজ করে। একটি ব্যবসায় প্রতিষ্ঠান পণ্যদ্রব্য প্রস্তুত ও ক্রয় করার জন্য অর্থের প্রয়োজন হয়, যেমন কাঁচামাল, যন্ত্রপাতি, মেশিন ক্রয়, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন, মজুরি ইত্যাদি প্রদান করতে হয়। সুতরাং অর্থায়ন বলতে কম ব্যয়ের উৎস হতে তহবিল সংগ্রহ এবং এর ব্যবহার সংক্রান্ত কার্যাবলীকে বোঝায়। অর্থাৎ অর্থায়ন হচ্ছে তহবিল সংগ্রহ করতে হয় কোন কোন খাত তা বিবেচনা করতে হয় এবং তা কম ব্যয়ের যে উৎস থেকে তহবিল সংগ্রহ করব এবং এর ব্যবহার সংক্রান্ত বিভিন্ন কার্যাবলী। অর্থায়ন ধারণাকে আমরা ব্যবসায়ের প্রকারভেদ যেমন এক মালিকানা, অংশীদারি, যৌথ মূলধনী ব্যবসায়, পারিবারিক কিংবা সেবা ধর্মীয় প্রতিষ্ঠান যেমন হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, এইগুলো দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে পারি। আমরা একটি উদাহরণ দেখি, একটা এক্সাম্পল। যেমন জনাব শামীম একটি কম্পিউটারের শোরুমের মালিক। তার প্রতিষ্ঠানে 3 জন কর্মচারী রয়েছে। একজন ক্রয় বিক্রয়ের হিসাব লিপিবদ্ধ করে, একজন কম্পিউটার বিক্রয় করার সময় সেটিংয়ের কাজ করে, অর্থাৎ কম্পিউটারের যে আপনার সেটআপের কাজ আছে, এবং তৃতীয় যে ব্যক্তি আছে সে কী করে, বিক্রয় কর্মী হিসেবে কাজ করে। জনাব শামীমের ব্যবসায়ের কার্যক্রম যথাযথভাবে পরিচালনার জন্য সিপিইউ, মাদারবোর্ড, হার্ড ডিস্ক, মনিটর, র্যাম, পাওয়ার সাপ্লাই ইত্যাদি এগুলো প্রয়োজন অনুযায়ী ক্রয় করতে হয়। তার ব্যবসায় প্রারম্ভে সব কিছু ক্রয় করার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন হয় সে তার নিজস্ব অর্থ বা মূলধন ব্যবহারের মাধ্যমে নির্বাহের চেষ্টা করে। অর্থাৎ তার প্রতিষ্ঠানে যতটুকু মূলধন বা তহবিলের প্রয়োজন পড়ে সে তা নিজের ব্যক্তিগত তহবিল বা ব্যক্তিগত অর্থ ব্যবহারের মাধ্যমে তা নির্বাহের চেষ্টা করে। যদি তার নিজস্ব মূলধন পর্যাপ্ত না হয় তাহলে মূলধনের ঘাটতি পূরণের জন্য প্রয়োজনীয় অর্থ আর্থিক প্রতিষ্ঠান যেমন ব্যাংক হোক কিংবা আত্মীয় স্বজন ইত্যাদি এদের কাছ থেকে ঋণ নিতে পারেন। নিজস্ব মূলধন এবং ঋণকৃত মূলধনে একত্রিতভাবে মূলধন কাঠামো বলা হয়। অর্থাৎ আমি আমার ব্যবসায়
সাপোজ মনে করেন 50,000 টাকা বিনিয়োগ করেছি, এখন 50,000 টাকার মধ্যে 20,000 টাকা হচ্ছে আমার ব্যক্তিগত, আর বাকি 30,000 টাকা আমি বিভিন্ন ব্যাংক অথবা আত্মীয় স্বজনের মাধ্যমে ঋণ করে মূলধন হিসেবে দিয়েছি। এখন এই দুইটার সংমিশ্রণ, অর্থাৎ এই 30,000 টাকা ঋণ ধারকৃত এবং আমার ব্যক্তিগত 20,000 টাকা, এই 50,000 টাকায় হচ্ছে আমার মোট মূলধন। তার প্রতি মাসে ক্রয় বিক্রয়ের মাধ্যমে যে পরিমাণ আয় হয় তা মাস শেষে দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, কর্মচারীদের বেতন, অন্যান্য খরচ নির্বাহ করে থাকেন। মাসিক আয় হতে তাকে প্রতি মাসে ঋণের অর্থ পরিশোধ করার পরিকল্পনা করতে হয়। জনাব শামীম প্রত্যাশা করেন তার ব্যবসায় প্রতিষ্ঠানে অর্জিত আয় হতে যে সকল বিষয় নির্বাহের পরও তার কিছু মুনাফা থাকবে, যা দিয়ে তার পরিবারের দৈনন্দিন খরচ বা ব্যয় বহন করতে পারবেন এবং কিছু পরিমাণ অর্থ ব্যবসায় সম্প্রসারণের জন্য বা ভবিষ্যৎ সঞ্চয়ের জন্য ব্যবহার করতে পারবেন। অর্থাৎ তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে যা লাভ হবে তা থেকে তার তার প্রত্যাশিত মুনাফার চেয়েও বেশি মুনাফা হতে পারে এবং তা সে কী করবে, ভবিষ্যতের জন্য ভবিষ্যৎ সঞ্চয়ের জন্য ব্যবহার করতে পারবেন। সুতরাং একজন কম্পিউটার ব্যবসায়ী মূলধন সংগ্রহ এবং যথাযথভাবে ব্যবসায় সংক্রান্ত একটি কার্যকর পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে ব্যবসায় পরিচালনা করতে প্রত্যাশা অনুযায়ী মুনাফা অর্জন সম্ভব। অন্যথায় কম্পিউটারের যন্ত্রাংশ যেমন বিভিন্ন মাদারবোর্ড, মনিটর ইত্যাদির প্রয়োজন হয়, কিন্তু পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ না থাকলে এগুলো কি ক্রয় ফেরত যাবে, এগুলোর কারণে কম্পিউটার ক্রেতা ফেরত যাবে। অর্থায়ন বা ব্যবসা অর্থায়ন কিভাবে একটি ব্যবসা প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করতে হয়, কখন কি পরিমাণ অর্থের প্রয়োজন, কোন উৎস হতে তা সংগ্রহ করা হবে এবং কোন প্রকল্পে বিনিয়োগ করা হবে তা নির্ধারণ করতেও সহায়তা করে। আচ্ছা, এখন থেকে যে আমাদের একটি শিক্ষা প্রতিষ্ঠানের আয়ের উৎস হচ্ছে যেমন ভর্তি ফি, ছাত্রছাত্রীদের মাসিক বেতন, পরীক্ষার ফি এবং ব্যয় খাতে সমূহ। এগুলোর ব্যয় খাত হচ্ছে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ইত্যাদি বিভিন্ন সংশ্লিষ্ট ব্যক্তিদের বেতন ভাতা, বোনাস, সাংস্কৃতিক ও বার্ষিক ক্রিয়ার জন্য আয়োজন করা বাবদ যে অর্থ ব্যয় হয়, সাময়িকী প্রকাশ, বিদ্যুৎ বিল প্রদান ইত্যাদি একটি প্রতিষ্ঠানের আয় হয়। অর্থাৎ আমাদের মূল উৎসগুলো খুঁজতে হবে, যেগুলো হচ্ছে একটি প্রতিষ্ঠানের আয়ের উৎস এবং ব্যয়ের উৎস। ক্ষুদ্রায়তন বা ছোট ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্থায়ন যেমন তাৎপর্যপূর্ণ, তেমনি যৌথ মূলধনী কোম্পানির বেলায়ও অর্থায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে এবং তার অপরিহার্য অনেক বেশি। যেমন ইউনিলিভার, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মাসিউটিক্যাল, বসুন্ধরা ও বাটা ইত্যাদি বড় বড় প্রতিষ্ঠান। এ ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গঠন ও পরিচালনার জন্য বিপুল পরিমাণে মূলধনের প্রয়োজন হয়। অর্থাৎ বড় প্রতিষ্ঠান পরিচালনার জন্য মূলধনের পরিমাণও বেশি প্রয়োজন হয়, যেহেতু এর আয়তন বড় হয়। এখানে ভূমি, দালান কোঠা, যন্ত্রপাতি, আধুনিক টেকনোলজি ইত্যাদি ক্রয়ের জন্য প্রথমে অনেক স্থায়ী খরচ করতে হয়। বড় বড় কোম্পানিগুলো শেয়ার, ঋণপত্র বিক্রয় ও দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণের মাধ্যমে মূলধন সংগ্রহ করে। এদের নিজস্ব তহবিল অতটা থাকে না, যতটা তারা কি করে নিজস্ব শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করে। এ ধরনের ঋণ সাধারণত সরকারি ও বেসরকারি ব্যাংক, লিজিং কোম্পানি ও অন্যান্য ঋণ দানকারী প্রতিষ্ঠান হতে সংগ্রহ করে থাকে। স্থায়ী মূলধনের সাথে সাথে ব্যবসা পরিচালনার জন্য কাঁচামাল ক্রয়, মজুত পণ্য, কর্মকর্তা কর্মচারীদের বেতন ইত্যাদি এই প্রচুর পরিমাণে চলতি মূলধনেরও প্রয়োজন হয়ে থাকে। এ ধরনের মূলধন স্বল্পমেয়াদী উৎস হতে সংগ্রহ করতে হয়, অর্থাৎ উৎপাদন পণ্য সামগ্রী বিক্রয় থেকে আয় করে যা যথাযথভাবে ব্যবহার অত্যাবশ্যক। সুতরাং একটি ব্যবসা প্রতিষ্ঠান গঠন ও পরিচালনার জন্য একটি সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন এবং এর সার্বিক বাস্তবায়ন ও অর্থের প্রবাহকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা এখন বলতে পারি অর্থায়ন হচ্ছে অর্থ সংশ্লিষ্ট পরিকল্পনা এবং সেই পরিকল্পনা অনুযায়ী কার্য বাস্তবায়ন এবং অর্থের প্রবাহ বিভিন্ন কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা ইত্যাদির বিষয়ের সংমিশ্রণই হচ্ছে আমাদের অর্থায়ন কার্যক্রম। আমাদের যে মনীষীগণ আছে তারা অর্থায়ন সম্বন্ধে বিভিন্ন ধরনের মতামত দিয়েছে। আমরা দেখি আর.এস. স্টিভেনসন এর মতে অর্থায়ন বলতে সেই উপায়কে বোঝায় যা দ্বারা তহবিল সংগ্রহ করা যায় এবং তহবিল ব্যবস্থাপনা ও বন্টন সম্ভবপর হয়। অর্থাৎ যেই কাজ করে আমরা বা যেই উপায়ে
তহবিল সংগ্রহ করি, অর্থাৎ অর্থ সংগ্রহ করি এবং সেই অর্থ ব্যবস্থাপনা ও বন্টন সম্পর্কিত বিভিন্ন কাজ করতে পারি। আহ, দ্বিতীয় দেখি আমরা, লরেন্স জে গিটম্যানের মতে অর্থায়ন হচ্ছে ব্যবস্থাপনার বিজ্ঞান ও কলা। অর্থাৎ লরেন্স জে গিটম্যানের মতে অর্থায়ন হচ্ছে একটি বিজ্ঞান বা কলা। ইহা বিভিন্ন ব্যক্তি, ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ এবং সরকারের মাধ্যমে অর্থ হস্তান্তর তথা আর্থিক লেনদেনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রক্রিয়া, প্রতিষ্ঠান, বাজার ও আর্থিক হাতিয়ারের সাথে সম্পর্কিত। আশা করি শিক্ষার্থীগণ, আপনারা আমাদের এই প্রথম অধ্যায়ের এই এতটুকু অর্থায়ন সম্বন্ধে যে ধারণাটা আমরা আজকে এই প্রথমটা করলাম, যে অর্থায়নের ধারণা ও সংজ্ঞা বর্ণনা, অর্থায়ন জিনিসটা আসলে কি, বিভিন্ন ধরনের উদাহরণ দ্বারা আমরা জিনিসটা বুঝলাম। তো পরবর্তী ক্লাসে আমরা অর্থায়নের যে শ্রেণী বিভাগ রয়েছে, শ্রেণীর বিভাগটা এইটা আমরা সম্পূর্ণ করার চেষ্টা করব।